বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে সাবুদানা এবং পনির দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি, যেটা খেতে দুর্দান্ত হওয়ার পাশাপাশি ভীষণভাবে স্বাস্থ্যকর একটি রেসিপি। তবে এটি একেবারে ইউনিক। আশা করছি ইউটিউবে এখনও পর্যন্ত এই রেসিপিটির কোনো রকম অস্তিত্ব নেই। তো যাই হোক, হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি, এটাকে জলে ভিজিয়ে রাখলাম। ছোটো দানার সাবু নিয়েছি, তাই আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখলাম। বড় দানার সাবু নিলে সেক্ষেত্রে মোটামুটি 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই হবে। তারপর নিয়েছি পনির। এখানে আমি 250 থেকে 300 গ্রামের কাছাকাছি পনির নিয়েছি এবং সেটাকে হাত দিয়ে সুন্দর করে স্ম্যাশ করে নিলাম। চাইলে ছানাও নিতে পারো, একই ব্যাপার। ওটাকে স্ম্যাশ করে এক সাইডে রেখে দিলাম। এরপরে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে নিয়ে নিলাম 1/4 টিস্পুন পরিমাণ ঘি। আর ঘি মেল্ট হলেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাজু। এখানে আমি 1 টেবিল চামচ অর্ধেক কাজু ব্যবহার করেছি, মানে অর্ধেক করা কাজু ব্যবহার করেছি। এটাকে একটু সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি ঘিয়ের সঙ্গে। যখন গোল্ডেন কালার ধরে যাচ্ছে সেই পর্যায়ে অ্যাড করে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো কিশমিশ। যেহেতু কিশমিশের কুকিং টাইম কম, খুব তাড়াতাড়ি এটা কিন্তু কুক হয়ে যায়, মানে ফ্রাই হয়ে যায়, সেজন্য একদম শেষের দিকে কিশমিশ অ্যাড করার পর দুটোকে একসঙ্গে করে ফ্রাই করে তুলে নিলাম। দুটোতেই হালকা একটা গোল্ডেন কালার ধরে গেছে। এরপরে যা অবশিষ্ট ঘি রয়েছে তার সঙ্গে আরও 1/4 টিস্পুন পরিমাণ ঘি অ্যাড করে নিলাম। টোটাল মোটামুটি হাফ চা চামচের কাছাকাছি ঘি ব্যবহার করেছি। তার মধ্যে আমরা যে পনিরটাকে আগে থেকে স্ম্যাশ করে রেখেছিলাম সেটা পুরোটাই অ্যাড করে নিলাম। এরপরে ঘিয়ের মধ্যে একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে পনির যেমন সুন্দর করে একটু ফ্রাই হয়ে যাচ্ছে, ঠিক একই সাথে সুন্দর এর সঙ্গে একটা ফ্লেভারও কিন্তু অ্যাড হচ্ছে। মোটামুটি 3 মিনিটের মতো একদম মাঝারি থেকে লো আঁচে পনিরটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। যখন বেশ সফট হয়ে গেছে এবং ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসছে, সেই সময় অ্যাড করে দিচ্ছি এলাচের পাউডার। 4টের মতো এলাচের দানাগুলোকে একদম গুঁড়ো করে ফ্রেশভাবে অ্যাড করলাম। সাথে প্রায় হাফ চা চামচের মতো কাজু কুচিয়ে অ্যাড করেছি। 2 টেবিল চামচের মতো মিছরির পাউডার ব্যবহার করলাম এবং খানিকটা কনডেন্সড মিল্ক এখানে আমি ইউজ করছি, যেটা টোটালি অপশনাল। তবে আমি এটা কিন্তু হোমমেড কনডেন্সড মিল্ক ব্যবহার করছি। দিয়ে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। যদি তোমরা কনডেন্সড মিল্ক ব্যবহার করতে না চাও, সেক্ষেত্রে 2 টেবিল চামচের মতো মিল্ক পাউডার ব্যবহার করবে এবং সেই সাথে মিছরির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে এরকম একটা মাখো মাখো টেক্সচারের মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে তোমরা চাইলে আরও 2-3 রকমের বাদাম কুচিয়ে ব্যবহার করতে পারো, খেতে ভীষণই ভালো লাগবে। ওটাকে নাবিয়ে রেখে দিলাম। আর এদিকে আমরা যে সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আধ ঘন্টা পর বেশ নরম হয়ে গেছে, এরকম একটা পর্যায়ে পৌঁছেছে। এই সময় আমি একটা কড়াইয়ের মধ্যে 1/2 লিটার দুধ নিয়েছি আর এই দুধটাকে একটু জাল করে নিয়েছি আমি এখানে ফ্যাট ফ্রি মিল্ক। তোমরা যে কোনো ধরনের তরল দুধ ব্যবহার করতে পারো। দুধটা ভালো করে ফুটতে দিয়েছি। এই পর্যায়ে বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে আমাদের রেসিপি দেখছো অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। একই সাথে রেসিপি কেমন লাগছে সেটিও জানাতে ভুলো না। এবং যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, কারণ আমি কিন্তু স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য ভীষণভাবে উপকারী হয়ে থাকে। তো দেখো, দুধ যখন ভালোভাবে ফুটে গেছে, এই পর্যায়ে আঁচ কমিয়ে অ্যাড করে দিলাম আমরা যে এলাচের গুঁড়ো মানে দানাগুলোকে থেতো করে নিয়েছিলাম, তার যে খোসাগুলো, সেই খোসাগুলোকে অ্যাড করেছি এবং সাথে যে সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুদানা পুরোটাই অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম 1 চিমটের মতো লবণ। যে কোনো ডেজার্ট আইটেমের সঙ্গে লবণ ব্যবহার করলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়, না হলে কিন্তু একটা কোনো জায়গায় একটা টেস্টে একটা ঘাটতি থেকে যায়, সেটা কিন্তু বোঝা যায়। তো যাই হোক, লবণ অ্যাড করার পর সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম এবং সাবুদানা ফুটিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এখানে একটা অন্য বাটির মধ্যে নিয়েছি 1 চা চামচের মতো কাস্টার্ড পাউডার। এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা ইউজ করছি। আর কিছুটা ঠান্ডা তরল দুধ দিয়ে আমি কাস্টার্ড পাউডারটাকে মিশিয়ে রেখে দিচ্ছি। এটা জাস্ট 3-4 মিনিটের মতো এক সাইডে রেখে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তোমরা চাইলে কাস্টার্ড পাউডারের পরিবর্তে শুধুমাত্র কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো। তো যাই হোক, সাবুদানা কিন্তু আমি মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু দেখে বোঝা যাচ্ছে অনেকটা সিদ্ধ হয়ে এসছে, তবে পুরোপুরি সিদ্ধ হয়নি, সেজন্য আমি আরও কিছুক্ষণ কিন্তু জাল করে নিচ্ছি। এই বিষয়ে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে পাশে যে সরের মতো আস্তরণগুলো পড়ছে সেগুলো কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে মিল্কের সঙ্গে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু একটা লেয়ার মতো থেকে যাবে। তো যখন সাবুদানা ভালো করে সিদ্ধ হয়ে গেল, সেই পর্যায়ে অ্যাড করে দিলাম আরও কিছুটা পরিমাণ মিছরির পাউডার। নিজের নিজের টেস্ট অনুযায়ী মিষ্টিটা তোমরা অ্যাড করবে। কিছুটা কনডেন্সড মিল্ক অ্যাড করে দিলাম
এবং একই সাথে আমরা যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম মিল্কের সঙ্গে গুলিয়ে, সেটা পুরোটাই অ্যাড করে দিলাম। দিয়ে সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আঁচ একটু কমিয়ে দিয়ে তারপরে আমি এটাকে জাল করে নিচ্ছি, কারণ কাস্টার্ড পাউডার অ্যাড করার সাথে সাথে আঁচটাকে যদি লোয়ের দিকে না রাখা হয় তাহলে কিন্তু এটা একদম দলা পেকে যেতে পারে। তো খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে আমি অ্যাড করে দিচ্ছি আগের থেকে যে পনিরটাকে আমরা ঘিয়ের সঙ্গে একটু কুক করে রেখেছিলাম সেটা পুরোটাই। এর সঙ্গে আমরা কিছুটা বাদাম ব্যবহার করেছিলাম এবং একই সাথে টেস্টের জন্য কিছু কিছু উপকরণ অ্যাড করেছিলাম। তো সেটা পুরোটাই অ্যাড করার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে কিন্তু আঁচ মাঝারিতে করে দিয়েছি। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যেহেতু এখানে কিছুটা কাস্টার্ড পাউডার অ্যাড করেছি তাই খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যাবে। আর মিল্কের সঙ্গে এই পনিরটাকে কুক করার সাথে সাথে কিন্তু দেখা যাবে স্বাভাবিক নিয়মেই কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হতে শুরু করবে। তাই 2 থেকে 3 মিনিট মতো একসঙ্গে জাল করে নেওয়ার পর আঁচ বন্ধ করে দিলাম, কারণ এই রকম পর্যায়ে যদি আমরা আঁচটাকে বন্ধ না করে দিই তাহলে কিন্তু এটা ঠান্ডা হয়ে একদমই ঘন ঘন হয়ে যাবে, সেক্ষেত্রে আবার খুব একটা বেশি ভালো লাগবে না। তো যাই হোক, এই পর্যায়ে আমরা আঁচটাকে বন্ধ করে দিলাম এবং মাঝে মাঝে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে উপরে কোনো রকম সর জমতে না পারে। তো এরকম একটা টেক্সচার তৈরি হয়েছে, তবে এটা রুম টেম্পারেচারে চলে আসলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো যাই হোক, মাঝে মাঝে নাড়াচাড়া করতে থাকছি, তবে এখানে আমাদের কিছুটা স্টেপ এখনও বাকি রয়েছে। তো একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার প্রায় 1 চা চামচের মতো এবং এর সঙ্গে কিছুটা জল দিয়ে এটাকে মিক্স করে একটা স্লারি বানিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে তোমরা চাইলে 1 চামচ আটা কিংবা 1 চামচ ময়দাও ব্যবহার করতে পারো। বেশ ভালো করে গুলিয়ে এক সাইডে রেখে দিলাম। আর তারপরে নিয়েছি 3 পিস স্লাইস ব্রেড। যে কোনো ব্রেড নিতে পারো, হোয়াইট কিংবা ব্রাউন। ব্রেডের সাইডের অংশগুলোকে এইভাবে করে কেটে নিচ্ছি। তবে এগুলো কিন্তু একেবারেই ফেলে দেওয়ার নয়, এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ব্রেড ক্রাম্বস বানানো যায়। তো 3টে ব্রেডই আমি কিন্তু একইভাবে করে নিলাম আর এই সাইডের অংশগুলোকে এক সাইডে রেখে দিলাম। এরপরে একটা বেলন দিয়ে ব্রেডগুলোকে একদম বেলে নিচ্ছি যাতে ভিতরের থেকে বাতাসটা পুরোটা বেরিয়ে যায় এবং একদম ফ্ল্যাট একটা ব্রেডে পরিণত হয়। 3টে স্লাইসই কিন্তু একইভাবে করে নিচ্ছি। তোমাদেরকে আমি এখানে বলে রাখি, এই স্টেপটা কিন্তু টোটালি অপশনাল, তবে যদি করে নিতে পারো ভীষণ ইউনিক একটা জিনিস কিন্তু তৈরি হতে চলেছে। কারণ হচ্ছে, টেবিলে যদি অনেক রকম খাবার আমরা কোনো বিশেষ ওকেশনে যদি সাজিয়ে রাখি, তার মধ্যে আমি ঠিক যেভাবে করছি এইভাবে যদি এই ডেজার্টটাকে বানিয়ে নাও তাহলে কিন্তু সবার আগে এটাই কিন্তু দৃষ্টি আকর্ষণ করবে এবং টেস্টের দিক থেকেও সেরা হবে, এটুকু গ্যারান্টি দিতে পারি। তো যাই হোক, প্রত্যেকটা স্লাইস ব্রেডই একই রকমভাবে আমি ফ্ল্যাট ব্রেডের মতো করে নিলাম। আর তারপরে এর 4টে সাইডেই আমি অল্প অল্প করে এই মিশ্রণটা দিয়ে নিচ্ছি। জাস্ট এইভাবে করে নিচ্ছি, স্পুনের সাহায্যে কিংবা হাতের সাহায্যে একইভাবে করে নিতে পারো। তারপরে আরও একটা স্লাইস নিয়ে এরকম করে জাস্ট একটু প্রেস করে নিলাম, এটাকে একদম চেপে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। আর তারপরে এই ব্রেডটারও চারিদিকে একই রকমভাবে এই স্লারিটা দিয়ে নিচ্ছি। জাস্ট খুব একটু ভালো করে পর্যবেক্ষণ করলেই খুব ইজিলি তোমরা করে নিতে পারবে। তো এটাকেও আমরা একই রকমভাবে করে নিলাম। তারপরে একটা ছোট্ট স্টেপ, সেটা হচ্ছে এটা যাতে খেতে ভালো লাগে বা একটু দেখতেও সুন্দর লাগে, তার জন্য আমি কি করছি না, অল্প পরিমাণ বাটার নিয়ে ব্রেডের উপরে এরকম করে একটু স্প্রেড করে নিলাম। তোমরা চাইলে এখানে মিষ্টি ব্যবহার করতে পারো, আমি জাস্ট অল্প করে একটু চিনি ছড়িয়ে নিচ্ছি। জাস্ট কয়েক দানা চিনি দিলেই কিন্তু সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের পাউডার। তারপর এটাকে একটু ভালোভাবে এরকমভাবে রোল করে নিচ্ছি। একটু চেপে চেপে রোলটা করতে হবে যাতে এটা কিন্তু খুলে না যায়, একটু জাস্ট চেপে চেপে করে নিলাম। আর দেখো, যেহেতু আমরা ওই স্লারিটা চারিদিকে ব্যবহার করেছিলাম তাই খুব সুন্দর করে কিন্তু আটকে গেছে। এরপরে একটা ছুরির সাহায্যে একটু জাস্ট গ্যাপ গ্যাপ করে সমান সাইজ করে সমান মাপের করে কেটে নিচ্ছি। ভীষণ সুন্দর একটা রোল তৈরি হয়ে গেছে খুব সহজেই। জাস্ট ওটাকে এক সাইডে রেখে দিয়ে এরপরে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ বাটার। এটা বাটার দিয়ে করলেই ভালো লাগবে, চাইলে ঘিয়ের ব্যবহারও করতে পারো, একই ব্যাপার। তো যাই হোক, এই রোলগুলোকে আমি জাস্ট এই উল্টে পাল্টে এই বাটারের মধ্যে একটু সেঁকে নিচ্ছি। ভীষণ সুন্দর দেখতে লাগবে, একটা ক্যারামেলাইজডের মতো কালার চলে আসছে। যেহেতু ভিতরে আমরা একটু চিনি ব্যবহার করেছি তাই কালারটা অনেকটা ডার্ক হয়ে যাচ্ছে এবং যতটা ডার্ক হবে ততটাই কিন্তু দেখতে ভালো লাগবে, তবে কিন্তু পুড়িয়ে ফেললে চলবে না। জাস্ট এইভাবে করে নিয়েছি। তারপরে এই যে টুথপিক দিয়ে আমি সুন্দর করে গেঁথে নিচ্ছি। তোমরা এই জিনিসটা করতে পারো, বিশেষ করে বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ হবে এই ব্যাপারটা।
ওগুলোকে এক সাইডে রেখে দিলাম ওইভাবে রেডি করে। এদিকে আমাদের এই মিশ্রণটা পুরোটাই যখন ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু এই রকম ঘন ঘন অনেকটা মাখার মতো একটা টেক্সচার তৈরি হয়েছে। এরকমই একটা টেক্সচার কিন্তু হবে। তারপরে আমি একটা ডেজার্ট বোল নিয়েছি আর এই ডেজার্ট বোলের মধ্যে এগুলোকে সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। এই পরিবেশনের ব্যাপারটাও তোমরা একটু সুন্দর করে খেয়াল করো, তাহলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। কারণ খাবার শুধু খাবারই নয়, খাবারকে যদি আমরা সুন্দর করে ডেকোরেট করে পরিবেশন করি তাহলে কিন্তু তার একটা অন্যরকম মাত্রা নিয়ে চলে আসে। যে কোনো আনন্দ অনুষ্ঠান কিন্তু কোনো রকম ডেজার্ট ছাড়া একেবারে অসম্পূর্ণ থেকে যায়। তাই এই ডেজার্টটা তোমরা যে কোনো আনন্দ অনুষ্ঠানে অবশ্যই বানাতে পারো। দেখতে ভীষণ ভালো লাগবে, খেতেও ভীষণ ভালো লাগবে এবং এটা স্বাস্থ্যকর বটে। আমরা উপর থেকে যে প্রথম দিকে ড্রাই নাটসগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম আর তারপরে এভাবে করে একটু ডেকোরেট করে নিলাম। আমাদের আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম একটা আইডিয়া যদি থাকে তাহলে তোমরা কিন্তু অন্যভাবেও অ্যাপ্লাই করে দেখতে পারো। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখার অনুরোধ রইল। ফিরে আসছি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।